হাম আক্রান্ত হয়ে সারা দেশে 94 শিশুর মৃত্যু। কাল থেকে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। সংস্কার বাস্তবায়ন করবে বিএনপি, দাবি মির্জা ফখরুলের। সনদ বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকটের শঙ্কা বিশিষ্টজনদের। পরপর 3 মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত। ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরান হিজবুল্লাহর। আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছে এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। হাম আক্রান্ত হয়ে এ পর্যন্ত সারা দেশে 94 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আক্রান্ত এবং মৃত্যুর হার কমাতে কাল থেকে শুরু হচ্ছে হামের জরুরি টিকাদান কর্মসূচি। যেসব এলাকায় আক্রান্তের হার বেশি সেখানে রোববার সকাল 9টায় টিকা দেয়া শুরু হবে। সচিবালয়ের ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা জানান। এদিকে শুক্রবার রাতেও কুষ্টিয়ায় 2 শিশুর মৃত্যু হয়েছে। হামের চিকিৎসায় হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। কোনো রোগী সুস্থ হয়ে চলে না যাওয়া পর্যন্ত নতুন করে কাউকে ভর্তি করাতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। বাংলাদেশ শিশু হাসপাতালে হামে আক্রান্ত হয়ে অর্ধশতাধিকের বেশি রোগী চিকিৎসা নিচ্ছে। মহাখালীর বিশেষায়িত হাসপাতালেও ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী ভিড় করছে। শয্যা সংকটে দুর্দশায় পড়েছে অভিভাবকরাও। চিকিৎসকরা জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাই সবচেয়ে কার্যকর উপায়। 18টা ডিস্ট্রিক্টের অধীনে 30টা উপজেলায় আমরা আগামীকাল সকাল 9টা থেকে টিকা কার্যক্রম মিজেলস আমরা শুরু করতে যাচ্ছি। ফার্স্ট হিটে নিয়েছি, ফার্স্ট কনসিডারেশন নিয়েছি 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছর থেকে 1 মাস কম। এই গ্রুপটাকে আমরা কালকে থেকে শুরু করতেছি। এটাকে আমরা ফার্স্ট কভার করতে চাচ্ছি অল ওভার দ্য কান্ট্রি। এই 30টা উপজেলা শুরু করা মানে আমাদের কার্যক্রম শেষ না। আমরা এটাকে যেহেতু এখানে প্রবল আকার ধারণ করেছে, এটাকে আমরা কন্ট্রোলে নিয়ে বাকিগুলিতে আমরা কাজে অগ্রসর হব ইনশাল্লাহ। কোনোটাই থেমে থাকবো না। উচ্চশিক্ষার শেষে যারা চাকরির বাজারে যুদ্ধ করে ক্লান্ত, রাইড শেয়ারিং ছিল তাদের শেষ অবলম্বন। কিন্তু জ্বালানি তেলের বর্তমান সংকট সেই শেষ সম্বলটুকুও যেন কেড়ে নিচ্ছে। হাড় ভাঙা খাটুনির পর লাভের অঙ্ক মেলাতে গিয়ে এখন দিশেহারা শহরের হাজারো শিক্ষিত যুবক। জ্বালানি মন্ত্রণালয় বলছে, কিছু অসাধু ব্যক্তির কারসাজি আর আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল কেনার হিড়িকে তৈরি হয়েছে এই ভোগান্তি। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। আব্দুল মাজেদ, নওগাঁর সাপাহারের এই যুবক অনার্স শেষ করে এক বুক স্বপ্ন নিয়ে ঢাকা এসেছিলেন একটি ভালো চাকরির আশায়। কিন্তু সেই স্বপ্ন যখন ধরা দেয়নি, তখন পরিবারের হাল ধরতে বেছে নেন রাইড শেয়ারিং। তবে গত 1 মাস ধরে তেলের দীর্ঘ লাইন মাজেদের সেই শেষ সম্বলটুকুও কেড়ে নিচ্ছে। বর্তমান জীবিকা নির্বাহ করা অনেক দায় হয়ে গেছে ভাই। আজকে সকাল 6টায় সিরিয়াল দিয়েছি, এখন বাজে 10:30। এই যে তেল নিচ্ছি, 600 টাকা তেল দিচ্ছে আজকে, রাত পর্যন্ত তেল যাবে। আবার কালকে সকালবেলা থেকে আমাকে সিরিয়াল দিতে হবে তেলের জন্য। মাজেদের মতো হাজারো শিক্ষিত বেকার যুবক রাজধানীতে রাইড শেয়ার করেন। যে সময়টা আয় করার কথা, সেই সময়টা নষ্ট হচ্ছে পাম্পের মিটারের দিকে তাকিয়ে থেকে। আগে ইনকাম হতো 1500-2000, এখন তাই যে 1000 কামাতে পারি না, দিন চলে যায়। এই যে তেল নিতে দিন চলে যায়। তো আজকে আমার তেল ভরতেই হবে, নাহলে ঠিক আছে হয়তো বা কেরানীগঞ্জ কোথাও গেলে আটকে যাব। তবে সংশ্লিষ্ট বিভাগ বলছে, দেশের তেলের কোনো ঘাটতি নেই। চাহিদার সিংহভাগই অভ্যন্তরীণভাবে মেটানো সম্ভব। তবে আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল কেনা এবং কিছু অসাধু ব্যবসায়ীর মজুতদারি এই কৃত্রিম সংকটকে উস্কে দিচ্ছে। আমার তেল মোটামুটি আছে হাফ ট্যাঙ্কি, মানে অফিসে যাতায়াত করার জন্য নিয়ে রাখি, কারণ আবার কোন সময় আবার লাইনে দাঁড়াবো। বাইকাররা যারা আছে তারা অতিরিক্ত পরিমাণ তেল রিজার্ভ করতেছেন, হয় তাদের ট্যাঙ্কিতে অথবা বাসাবাড়িতে। এছাড়া যে গাড়িগুলো আছে, সে গাড়িগুলো হয়তো তার 10 লিটার তেল দরকার, কিন্তু তিনি 40 লিটার তেল থাকা সত্ত্বেও আবার হচ্ছে আমাদের পেট্রোল পাম্পগুলোতে লাইন দিচ্ছেন আরও 10 লিটার বা 20 লিটার তেল অতিরিক্ত নেওয়ার জন্য। আমাদের যারা ভোক্তা আছে তারা যদি সচেতন হয়, তাহলে কিন্তু এটি কোনো সমস্যা তৈরি করবে না। জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।
এদিকে আমদানি করা জ্বালানি নিয়ে একাধিক জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ইতিমধ্যে জাহাজ থেকে তেল খালাসের কাজও চলছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে শুক্রবার 6টি জাহাজ বন্দরে ভিড়েছে। এসবের 2টিতে এলপিজি, একটিতে এলএনজি গ্যাস ওয়েল 2টি এবং একটি ইথিলিনবাহী। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি ও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়া থেকে আরও প্রায় 34,000 টন ডিজেল নিয়ে আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ফেরার কথা রয়েছে। বন্দর কর্তৃপক্ষ আরও জানায়, জ্বালানি আমদানির ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুত খালাস কার্যক্রম সম্পন্নের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়ন করতে চায় বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে হবিগঞ্জে তেলিয়াপাড়া দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জানান, সংস্কার নিয়ে কিছু সংখ্যক রাজনৈতিক দল মিথ্যাচার করছে। তারা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চায়, অথচ বিএনপি প্রথম রাষ্ট্র সংস্কারের দাবি তুলেছিল। তিনি আরও বলেন, জেনজিরা দেশের ইতিহাস ভালো জানেন না। গত 15 বছর ফ্যাসিস্ট সরকার তাদের প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে দেয়নি। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। জুলাই যুদ্ধকে সবসময় ধারণ করি, জুলাই সংগ্রামকে ধারণ করি, উত্থানকে আমরা ধারণ করি। আজকে দুর্ভাগ্যজনক ভাবে কিছু সংখ্যক রাজনীতিবিদ, কিছু সংখ্যক রাজনৈতিক দল তারা জনগণকে বিভ্রান্ত করতে চায়। তারা জনগণকে বলতে চায় যে বর্তমান বিএনপি তারা জুলাই যুদ্ধকে স্বীকার করে না। এইরকম যাহা মিথ্যা কথা, মিথ্যা প্রচারণা বন্ধুগণ কোনো মতেই স্বীকার করে নেওয়া যাবে না। সংস্কার প্রক্রিয়া থেকে বিএনপির মতো প্রগতিশীল দলের সরে আসাটা হতাশাজনক মন্তব্য করে অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, অধ্যাদেশ বাতিল করার সিদ্ধান্ত জাতির সাথে প্রতারণা। রাজধানীর প্রেসক্লাবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বলেন, গণভোটের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুললে সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে। বিএনপির প্রতিষ্ঠাও সাংবিধানিক ছিল না জানিয়ে শিশির মনির বলেন, পৃথিবীর কোনো অভ্যুত্থানেই সংবিধান মেনে হয়নি। অনুষ্ঠানে বক্তারা দ্রুতই গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। না হলে রাজনৈতিক সংকট তৈরি হবারও আশঙ্কা আছে বলে জানান তারা। অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া অধ্যাদেশসমূহ সংসদে আইনে পরিণত হবার পরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মীর শাহে আলম। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সদ্য নিয়োগ পাওয়া 14 জেলার পরিষদে নিয়োগ পাওয়া প্রশাসকদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের আইন সংশোধনের মাধ্যমে বাতিল করা হবে। যারা ফ্যাসিবাদ সরকারের আমলে নির্যাতনের শিকার হয়েছেন, পাশাপাশি জনগণের পাশে থেকে কাজ করেছেন এবং জাতীয় নির্বাচনে যাদের মনোনয়ন দেয়া সম্ভব হয়নি তাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দলীয় বিবেচনায় নিয়োগ পেলেও সকল বিষয়ে তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের আমলে ঢাকা উত্তরে নিয়োগ পাওয়া প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে নানা অনিয়মের তদন্ত চলছে বলেও জানান প্রতিমন্ত্রী শাহে আলম। প্রশাসক নিয়োগ এবং দলীয় প্রতীকে নির্বাচনে না হওয়ার যে অধ্যাদেশটি জারি করেছিল, সেটি অলরেডি আমরা অত দ্রুততম সময়ের মধ্যে এটি আইন আকারে সংসদে উপস্থাপন করব এবং সংসদ এবং মাননীয় সংসদ সদস্যরা আইন আকারে পাশ করলে দলীয় প্রতীক ছাড়া আমরা দ্রুত সময়ের মধ্যে এই প্রতিষ্ঠানগুলোতে নির্বাচনের দিকে যাব। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযান চালিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, উচ্ছেদ নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? নতুন করে আর কোথায় অবৈধ স্থাপনা উচ্ছেদ চালানো হবে? কাকলি, সকাল থেকে বিএনপির যে উচ্ছেদ অভিযান, সেই অভিযান প্রায় 3-4 ঘন্টার মতো ছিল রাজধানীর বিভিন্ন এলাকায়। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। এখানে কিন্তু বেশ বড় একটি অভিযান হয়েছে সেই মোহাম্মদপুর টাউন হল এলাকায়। সেখান থেকে কিন্তু সব কিছু উচ্ছেদ করা হয়েছে এবং পাশাপাশি যে সবথেকে বড় যে মোহাম্মদপুরে যে বড় যে সমস্যার যে এরিয়াটি, সেটি হচ্ছে এই আমার এই পাশে যে রাস্তাটি,
সেই মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে শুরু করে একদম বেড়িবাঁধ 3 রাস্তা সংলগ্ন যে এলাকাটা, এখানে প্রায় 40 ফিট যে রাস্তাটি, সেই রাস্তাটিকে ফুটপাত দখল করে 10 ফিটও আসলে জায়গা থাকে না, এমন অভিযোগ এখানে সাধারণ মানুষ করেছে। কিছুক্ষণ আগে অভিযোগ করেছে, আপনাকে যদি বলি 30 মিনিটও হয়নি, কিন্তু আবারও সেই আপনি দেখতে পাচ্ছেন এখানে আবার সেই ফুটপাত দখল করে সেই ভ্যান দোকান এবং সেই মূল যে রাস্তা সড়কটি সেখানেও তারা দখলদারিত্ব করছে। এর পাশাপাশি আমার এই বছিলা সংলগ্ন যে রাস্তাটি সেখানেও চলছে। এর পাশাপাশি দেখেছি যে আমার যদি ডান পাশটিতে দেখাই, যে রাস্তাটি একদম সেই মোহাম্মদপুর থেকে ধানমন্ডির দিকে চলে গেছে, সেই রাস্তাতে এখন তারা এই পাশে যারা ছিল তারা এই পাশে চলে এসেছে, অর্থাৎ সেই দখলদারিত্ব সেটি কিন্তু চলছে। এর পাশাপাশি প্রশ্ন করেছিলাম পুলিশকে যে এই অভিযানে গত বৃহস্পতিবার যে অভিযানটি হয়েছিল সেখানেও সকালবেলা অভিযান করার পরে বিকেলে সেই একই চিত্র দেখা গেছে। তারা যেমনটি বলছেন যে তাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং এর পাশাপাশি তারা কিন্তু সাধারণ মানুষ যারা স্থানীয় মানুষ এবং যারা ব্যবসায়ী তাদেরও তারা সহযোগিতা চেয়েছেন। তো যেমনটি দেখেছি কাকুলি যে এখানে সেই অভিযানের তেমন ফলপ্রসূ ঘটনা ঘটেনি, অর্থাৎ সেই আগের মতোই যে সকালে অভিযান করলো, এখানে এখন পর্যন্ত 30 মিনিট আগে অভিযান করেছে, সেই অভিযানের এখন পর্যন্ত আবার তারা এখানে ফুটপাত দখলদারিত্ব করছে। তো কাকুলি এখন পর্যন্ত এটি ছিল সর্বশেষ। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফুটবল খেলা ও পূর্ব শত্রুতার জেরে 4 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশ সহ শতাধিক আহত হয়েছে। স্থানীয়রা জানায় কিছুদিন আগে হামিরদি ইউনিয়নের মনসুরাবাদ এলাকার কয়েকজন যুবক ফুটবল খেলার মাইকিং করার সময় পার্শ্ববর্তী খাপুরা গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে বাকবিতণ্ডা হয়। গতকাল খাপুরা গ্রামের 2 যুবককে মনসুরাবাদ এলাকার কয়েকজন যুবক মারধর করে। এতে উভয় গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর জেরে আজ সকাল থেকে আবার সংঘর্ষ শুরু হয়। এতে 4টি গ্রামের মানুষ জড়িয়ে পড়লে শতাধিক আহত হয়। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের এক সদস্য আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত কয়েকদিনের অতিবৃষ্টিতে সুনামগঞ্জ জেলার নতুন নতুন হাওরের ফসল পানির নিচে তলিয়ে যাচ্ছে। গত এক সপ্তাহে সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওর, জোয়ালভাঙ্গা, কাংলার, বিশ্বম্ভরপুরের করচার এবং তাহিরপুরের শনির হাওর সহ জেলার অন্তত 6 উপজেলার হাওরে এখন পর্যন্ত 25,000 হেক্টর বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। হাওর নেতাদের অভিযোগ, হাওরে অপরিকল্পিত এবং যত্রতত্র বাঁধ দেওয়ার কারণে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। এদিকে তাহিরপুর ও জামালগঞ্জের হাওরের কৃষকেরা উদ্যোগী হয়ে পাম্প মেশিন লাগিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা করছে। প্রশাসনের দেয়া তথ্যমতে আগামী 7 এপ্রিল থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কৃষক যাতে ফসল গোলায় তুলতে পারে সেজন্য সব প্রস্তুতি রাখা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে রেমিটেন্স যোদ্ধারা প্রবাসে যাতে নিরাপদ জীবনযাপন ও কাজ করতে পারেন এর জন্য সরকার সবসময় সতর্ক ও সক্রিয় রয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত 6 জন বাংলাদেশি চলমান যুদ্ধে নিহত হয়েছেন, যার মধ্যে 3 জনের মরদেহ দেশে এসেছে। দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে যেসব প্রবাসী বাংলাদেশের ভিসা নিয়ে জটিলতা হচ্ছে তাদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকার কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। তিনি আরও বলেন, বিদেশে লোক পাঠানোর কথা বলে যেসব অপরাধী চক্র বিভিন্ন অসহায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় তাদের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। আজ 4 এপ্রিল ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস। 1971 সালের এই দিনে স্বাধীনতা যুদ্ধের রণকৌশল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোতে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই বৈঠকে যুদ্ধের প্রাথমিক পরিকল্পনা হয়। বৈঠক থেকে আসে গোটা দেশকে 4টি সেক্টরে ভাগ করার সিদ্ধান্ত। অথচ যথাযথ সংস্করণের অভাবে ইতিহাসের সেই গৌরবময় চিহ্ন আজ হারিয়ে যেতে বসেছে। হবিগঞ্জ থেকে সেলিম মিয়ার পাঠানো রিপোর্ট। 1971 সালের এপ্রিলে চারদিকে যখন অনিশ্চয়তা, দখলদার বাহিনীর নির্মমতা, ঠিক সে সময়েই গড়ে উঠেছিল এক সশস্ত্র প্রতিরোধের ভিত। হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ঐতিহাসিক ম্যানেজার বাংলোতে
ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন 27 সেনা কর্মকর্তার গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তৎকালীন মেজর জিয়াউর রহমান সহ বিদ্রোহী সেনা কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন তৎকালীন কর্নেল MAG ওসমানী। দেশকে স্বাধীন করার শপথ নিয়ে মুক্তিবাহিনীকে 4টি সেক্টরে ভাগ করা হলেও পরবর্তীতে 11টি সেক্টর ও 3টি ব্রিগেডে ভাগ করা হয়। এখানে সর্বপ্রথম সেক্টর ভাগ করা হয়, যুদ্ধের পলিসি নির্ধারণ করা হয়, মুক্তিযুদ্ধের নামকরণ করা হয়। প্রধান ছিলেন কর্নেল ওসমানী সাহেব। উনি সর্বপ্রথম ওনার পিস্তল থেকে গুলি ছুড়ে বলেছিলেন এই যুদ্ধের নাম হবে মুক্তিযুদ্ধ। শুধু একমাত্র জিয়াউর রহমান সাহেবের নাম মুছে ফেলার জন্য বিগত 17 বছর অনেক চেষ্টা করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেন যে আমরা যদি একটা আমব্রেলা সরকার না গঠন করি তাহলে সারা বিশ্ববাসীর সমর্থন আমরা পাবো না। 1, 2 হলো যদি তেলিয়াপাড়া আমরা যদি একটি বিভিন্ন সেক্টরে বিভক্ত না হয়ে যুদ্ধ না করি তাহলে যুদ্ধে আমরা সাকসেসফুল হতে পারবো না। 1975 সালে এখানে মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে বুলেট আকৃতির স্মৃতিসৌধ নির্মাণ করা হলেও ঐতিহাসিক এই গুরুত্বপূর্ণ স্থানটি আজও অবহেলায় পড়ে আছে। এখানে কয়েকবার মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও অজ্ঞাত কারণে তা বাস্তবায়িত হয়নি। 55 বছর পার হয়ে গেছি আমরা, কিন্তু যেখানে প্রথম মিটিংটা হয়েছিল, যেখান থেকে সূচনা হয়েছিল, এটা সরকারিভাবে কোনো স্বীকৃত এখনো হয় নাই। যত সরকারি আসছে আমরা একাধারে বলে যাচ্ছি, কিন্তু এটাকে কেউই ওয়াদা দিয়ে বলে যায়, কিন্তু পরবর্তীতে সময় কোনো কিছু করে নাই। মহান মুক্তিযুদ্ধে তেলিয়াপাড়ার গুরুত্ব বিবেচনায় জায়গাটি সংরক্ষণে সরকার দ্রুত উদ্যোগ নেবে বলে আশা মুক্তিযোদ্ধাদের। NTV নিউজ ডেস্ক। শিশু কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার শুরু হলো চট্টগ্রাম থেকে। নগরের থিয়েটার ইনস্টিটিউটে বিভিন্ন বিষয়ে বিজয়ী হওয়ার জন্য লড়াই করছে প্রায় 600 প্রতিযোগী। আয়োজকরা জানান, মার্কস অলরাউন্ডার আঞ্চলিক, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে এই 3 ধাপে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় 3টি গ্রুপ থেকে সেরা 3 অলরাউন্ডারের প্রত্যেকে পাবে 15 লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবেন সর্বমোট 1 কোটি টাকারও বেশি উপহার। একই সাথে 3টি গ্রুপের 6টি বিষয়ের প্রত্যেকটিতে সেরা 3 জন করে সর্বমোট 54 জন সেরা পারফর্মারের প্রত্যেকে পাবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। জাতীয় পর্যায়ে 3টি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষা প্রতিষ্ঠান পাবে 1টি করে কম্পিউটার। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। এই মুহূর্তে গণমাধ্যমের সাথে কথা বলছেন বাফুফের মিডিয়া বিষয়ক কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। এটা নিয়ে কোনো আলাপ হয় নাই আমাদের এখন। না, আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি দেখবে, প্রেসিডেন্টের নেতৃত্বে, তাবিদ আওয়ালের নেতৃত্বে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি তারাই ডিসাইড করবে যে সিবিগুলো আসবে, যেই পেপারস যেই দেশের কোচই আসুক না কেন, এগুলো আমরা দেখব, দেখে তার প্রোফাইল দেখব, তার বিগত দিনের অ্যাক্টিভিটিস দেখব, সে খেলাধুলার সাথে কত জড়িত, তার লাইসেন্স কি আছে, কি তার কোয়ালিটি আছে, কি তার ক্যাপাবিলিটি আছে, বাংলাদেশের কোচিং করানোর কি যোগ্যতা তার আছে, এগুলো সব কিছু আমরা দেখে তারপর আমরা সিদ্ধান্ত নেব। দর্শক, বাফুফে ভবনে উপস্থিত আছেন সিনিয়র করেসপন্ডেন্ট কুশল ইয়াসির। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কুশল, মিডিয়া কমিটির চেয়ারম্যান একটু আগে কথা বলেছেন, তিনি আর কি প্রসঙ্গে কথা বলেছেন আমাদের একটু জানাবেন। কাকলি, পুনর্নির্ধারিত 2টি মিটিং ছিল আজকে, একটি ন্যাশনাল টিমস কমিটির এবং মিডিয়া কমিটির মিটিং। সকাল থেকেই ফুটবল ফেডারেশনের সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান তাবিদ আওয়াল ফেডারেশনে উপস্থিত ছিলেন এবং মিডিয়া কমিটির যে চেয়ারম্যান রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশ ন্যাশনাল টিমের যে কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা, তার সঙ্গে যে 30 এপ্রিল পর্যন্ত যে চুক্তিটি রয়েছে সেটি কিন্তু আর বাড়ছে না এবং এই চুক্তিটি শেষ হওয়ার
আগেই কিন্তু তারা নতুন কোচের জন্য সার্কুলার ছেড়ে দিবেন এবং ন্যাশনাল টিমস কমিটি সেই সিভিগুলো পর্যালোচনা করার মাধ্যমে বাংলাদেশ ফুটবল দলের জন্য একজন কোচ খুঁজবে এবং সেই কোচকে কিন্তু তারা জানিয়েছেন যে 2 বছরের মেয়াদে এই কোচকে তারা রাখবেন এবং আসন্ন যে খেলাগুলো রয়েছে বিশেষ করে সাফ চ্যাম্পিয়নশিপ 2026 ওই টুর্নামেন্টের জন্য কিন্তু এই কোচ নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি গোলকিপার কোচকেও কিন্তু নিয়োগ দেওয়ার কথা রয়েছে দীর্ঘমেয়াদী। আমরা দেখেছিলাম যে টুর্নামেন্ট ওয়াইজ বা কোনো ম্যাচ স্পেশাল ম্যাচগুলোকে উপলক্ষ করে কিন্তু গোলকিপার কোচ বিভিন্ন মেয়াদে নিয়োগ দেওয়া হতো এবং সেটি কিন্তু নতুন চুক্তির আওতায় আনা হবে এবং গত রাতে যে অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের খেলা হয়েছে সেই চ্যাম্পিয়নশিপের খেলার উপলক্ষে আজ সন্ধ্যায় মালদ্বীপ থেকে অনূর্ধ্ব 20 জাতীয় দল ঢাকায় অবতরণ করবে এবং তাদেরকে কিন্তু হাতির ঝিলে এমপি থিয়েটারে সংবর্ধনা দেওয়া হবে এবং সেখানে ফুটবল ফেডারেশন সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। কাকলি। দর্শক, জানছিলাম বাফুফে কর্মকর্তাদের বৈঠকের খবর শেষ করছি। যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। হামাক্রান্ত হয়ে সারা দেশে 94 শিশুর মৃত্যু, কাল থেকে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। সংস্কার বাস্তবায়ন করবে বিএনপি, দাবি মির্জা ফখরুলের। সনদ বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকটের শঙ্কা বিশিষ্টজনদের। পরপর 3 মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত, ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরান হিজবুল্লাহর। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।